রাজনীতিতে অবিশ্বাস্য বলে অনেক কিছুই আছে, কিন্তু অসম্ভব বলে কিচ্ছু নেই। এই কথাটা একটু ওজন দিয়ে ভাববেন, একটু ওজন দিয়ে বুঝবেন। আপনি খেয়াল করে দেখুন, রাজনীতিতে এক এক সময় এমন এক একটা ঘটনা ঘটে যেটা দেখে হয়তো আপনার একেবারে চক্ষু চড়ক গাছ। আপনি বলবেন, ওরে বাবা, এটাও হয়ে গেল, ও মা, এটা কি করে হলো? কি করে এটা হলো বা এটা কি করে হবে, তার 100টা উত্তর কিন্তু ঘুরে বেড়াচ্ছে, শুধু খুঁজে নিতে হবে। আর তাই ভবানীপুরে এবারের ভোটে যে লড়াইটা হচ্ছে, সেটাকে আপনি যদি শুধুমাত্র এক পেশে লড়াই বলে সাইডে সরিয়ে রাখেন, এক পেশে লড়াই যদি শুধুমাত্র আপনি ভেবে নেন, তাহলে কিন্তু পুরো লড়াইটা আপনি বুঝছেন না, পুরো জায়গাটা আপনি পরিষ্কার করে দেখছেন না। ভবানীপুরের লড়াইকে একেবারে ওজন দিয়ে গেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা বলে যে, আমি ভবানীপুরের বাসিন্দাদের বলতে চাই যে পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর জন্য প্রস্তুত। এইবার সবটাই রয়েছে ভবানীপুরের বাসিন্দাদের হাতে। এক একটা করে সিট জিতবেন আর পরিবর্তন আনবেন। অমিত শাহ এরপরে বলছেন যে, আপনাদের আমি একটা শর্টকাটের কথা বলছি, ভবানীপুরের এই একটা আসন যদি আপনারা আমাদের জিতিয়ে দেন, তাহলে বাংলায় পরিবর্তন এমনিই আসবে। আমাদের শুভেন্দুদা বলেছিলেন তিনি নন্দীগ্রাম থেকে লড়তে চান। আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে গিয়ে হারাতে হবে। আর শুভেন্দুদার তো সেই রেকর্ড রয়েছে, আগের বার মমতা সরকার গড়েছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজে তো জিততে পারেননি, নন্দীগ্রামে তিনি হেরে গিয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সব আসনে হারবেন, ভবানীপুরেও হারবেন। এবার দেখুন, এইখানে দাঁড়িয়ে এইটাকে শুধুমাত্র নির্বাচনী হুঙ্কার বা ভবানীপুরে তো ওনাকে টলানোই যাবে না, এইটুকু দেখে কিন্তু আপনি থেমে যাবেন না। বারবার বলছি, প্রথম যে লাইনটা বললাম সেটা কিন্তু মনে রাখবেন। বা চলুন আমি এখান থেকে আরও এক ধাপ বাড়িয়ে বলছি, যদি বিজেপি ক্ষমতায় আসে এবং ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী জিতে যান, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তার জন্য আর অন্য কোনো দাবিদার কিন্তু থাকবেই না। বা চলুন আমি আরও এক ধাপ এগিয়ে বলছি, যদি দেখা যায় বিজেপি পরাজিত হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী এই আসনে জিতে গেছেন, তাহলে কিন্তু গত 5 বছর শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গেছেন নন্দীগ্রামে হারানোর জন্য, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হেরে গেছে বলে যে আঘাত, যে আক্রমণ তিনি করতে থেকেছেন, আগামী 5 বছরে কিন্তু সেটা আরও বাড়বে। বিশেষ করে শুধুমাত্র অন্য কোনো আসন নয়, একেবারে ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে গিয়ে তাকে হারানো হয়েছে, সেই কটাক্ষ কিন্তু আগামী 5 বছর তৃণমূলকে শুনতে হবে। ঘর মে ঘুসকে মারা, এই বিষয়টার কটাক্ষ কিন্তু তৃণমূলকে সহ্য করতে হবে। এবং এখান থেকে আরও এক লাইন ওপরে গিয়ে আমি বলছি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে জিতে গেলেন, কিন্তু 5000 ভোটে জিতলেন, তাহলে কি বলা হবে জানেন? তাহলে বলা হবে বিজেপি পশ্চিমবঙ্গে যে লং টার্ম গেমটা শুরু করেছিল সেটা শেষ, বিজেপি খেলে ফেলেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে কলকাতা জুড়ে 7টা লোকসভা আসনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে গড়টা তৈরি করেছিল, ভেতরে ভেতরে সেখানে ঘুণ ধরে গেছে, সেখানে বিজেপি ঢুকে পড়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, ভবানীপুরের লড়াইয়ে পরতে পরতে বিজেপির জন্য জয় রয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি পড়ে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার রাজনৈতিক জীবনের শেষ দিকে এসে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই হতে চলেছে। কারণ ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও 10-12 বছর রাজনীতি করবেন, তার বেশি হয়তো নয়, এবং আর 5 বছর পর থেকে যতই বলা হোক না কেন তৃণমূলের তরফ থেকে চিৎকার করে এনার্জি মানেই মমতা ব্যানার্জি, তাতে কিন্তু ভবি ভুলবে না, সেই এনার্জি কিন্তু সত্যিই থাকবে না। মাননীয় মোদীজি, বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি আমাকে বলেছেন, নন্দীগ্রামে তো তোমাকে জিততেই হবে, আর ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাতে হবে। আমি আপনার আশীর্বাদ চাই, আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি ভবানীপুরেও করে দেখাবো। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার নেতা নরেন্দ্র মোদীজি। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, আমার ভবানীপুর ছোট একটা কেন্দ্র, এখান থেকে 7000 নাম বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমি ভবানীপুরে জিতবই, একটা ভোটে হলেও আমি জিতবো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 40,000 নাম বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তাতে আমি একেবারেই কেয়ার করি না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবং তারপর শুভেন্দু অধিকারী হারবেনই হারবেন এই কথা বলে বা এই উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে, এবার তোমার আমও যাবে, ছালাও যাবে।
এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে যে এক ভোটে হলেও আমিই জিতবো। অবশ্যই একটা ভোটে যদি তিনি জেতেন তাহলেও সেটা তার জয়, সেটা পরাজয় তো নয়। কিন্তু তাহলে সেক্ষেত্রে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুরের মতো একটা কেন্দ্রে কিন্তু একেবারেই সম্মানজনক হবে না। অর্থাৎ তাকে কি করতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি পড়ে আছে, এক, তাকে ভবানীপুরে জিততে হবে, দুই, তাকে ব্যবধান বাড়াতে হবে। কিন্তু এই দুটোর কতটা পরিসর রয়েছে ভবানীপুরে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই একই রকম কথা সামনে রেখে দিয়েছেন যে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ভবানীপুরকে ফার্স্ট বয় করতে হবে, মানে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান সব থেকে বেশি থাকতে হবে, অন্তত 60,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। এই বার্তা অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। এবং আপনি যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতছেনই এই কথা বলে তৃণমূলেরও বেশ গা ছাড়া ভাব ভবানীপুর নিয়ে তারা একেবারেই চিন্তিত নয়, তাহলে কিন্তু আপনি খুবই ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও দেখতে পাওয়া যাচ্ছে না তার কেন্দ্রে খুব একটা প্রচার করতে, কারণ তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করে বেড়াচ্ছেন, কিন্তু ভবানীপুরে রীতিমতো বড় বড় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এই নির্বাচনের এবং প্রচারের। এবং ভবানীপুরকে এতগুলো ছোট ছোট টুকরো করে বড় বড় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার মনে হতে পারে শুধুমাত্র বোধহয় ভবানীপুর এই ভোটটা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট নয়, শুধুই ভবানীপুরের ভোট। প্রথমে দুজন তৃণমূল কংগ্রেসের বড় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভবানীপুরের এই ভোট করানোর এবং প্রচারের। 5টা ওয়ার্ডের দায়িত্ব ছিল সুব্রত বক্সির ওপর, আর 3টে ওয়ার্ডের দায়িত্ব ছিল ফিরহাদ হাকিমের ওপর। কিন্তু এখন দেখা যাচ্ছে ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ডের জন্য আলাদা করে নিয়ে আসা হয়েছে কসবার তৃণমূলের বিধায়ক জাভেদ খানকে। তাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ড দেখাশোনা করার, সেখানকার প্রচার, ভোট করানো, সবকিছু করার। এবার দেখুন, এই ভবানীপুরে আসলে বিজেপির বেশ ভালো রকম একটা ভোট রয়েছে, বিশেষ করে 5-6টা ওয়ার্ডে বিজেপির ভালো ভোট আছে। এবং বারবার দেখা যায় লোকসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে বিজেপি এগিয়ে যাচ্ছে। 2014-তে যেমন দেখা গিয়েছিল যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুব্রত বক্সিকে 176 ভোটে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে দিয়েছেন বিজেপির সেই সময়ের প্রার্থী তথাগত রায়, তিনি 176 ভোটে এগিয়ে গেছেন। তো এরকমটা দেখতে পাওয়া গেছে। আর এই লোকসভা নির্বাচনগুলোতে বারবার ভবানীপুরের যে ওয়ার্ডগুলোতে বিজেপি এগিয়ে যায় তার মধ্যে অন্যতম, কনসিস্টেন্টলি যেখানে বারবার বিজেপি এগিয়ে যায় সেটা হচ্ছে এই 63 নম্বর ওয়ার্ড। 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি এই ওয়ার্ড থেকে প্রায় 1400 ভোটে এগিয়ে গিয়েছিল। এবার এই 63 নম্বর ওয়ার্ডে 2010 সাল থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন সুস্মিতা ভট্টাচার্য। তারপরেও বারবার এখান থেকে বিজেপি এগিয়ে যাচ্ছে খালি ভোটে। এটা কি করে হচ্ছে? সেইটাই সামাল দিতে তাই এবার নিয়ে আসা হয়েছে জাভেদ খানকে। তাই এবার দিদি ডাকছেন, আয় জাভেদ আয়। এবার মজার বিষয় হচ্ছে ফিরহাদ হাকিম এবং জাভেদ খান দুজনেই কিন্তু নিজেরাও এবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা কিন্তু দুটো আসনের প্রার্থী হয়েছেন, কিন্তু দুজনেই এখন নিজেদের আসন ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে এসে একদম সুন্দর কাজকর্ম করছেন, দরজায় দরজায় ঘুরে প্রচার করছেন, যে ওয়ার্ডের দায়িত্ব তারা পেয়েছেন সেই ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জেতার জন্য ঘুঁটি সাজাচ্ছেন, দারুণ তারা ব্যস্ত। প্রসঙ্গত এখানেই বলে রাখি যে ভবানীপুরের এই ওয়ার্ডগুলোর মধ্যে, ভবানীপুরের ভেতরে যে 8টা ওয়ার্ড আছে তার মধ্যেই একটা ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাউন্সিলর কি করছেন জানা নেই, তবে আরেকজন কাউন্সিলর চালিয়ে খেলছেন, তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন, আর তিনি হচ্ছেন কাউন্সিলর অসীম বসু। জানা যাচ্ছে ভবানীপুরের একটি ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, তৃণমূলের কাউন্সিলর, তিনি সম্প্রতি ভবানীপুরের উড়িয়াপাড়ার একটি আবাসনে গেছেন। এবারে হবি তো জানা যাচ্ছে সেই আবাসনটায় প্রচুর গুজরাটি মানুষজন বসবাস করেন, সেই নরেন্দ্র মোদীর গুজরাটের মানুষজন, গুজরাটি অধ্যুষিত সেই আবাসনে তিনি গেছেন, অসীম বসু গেছেন। এবং জানা যাচ্ছে ওই আবাসনে শুভেন্দু অধিকারী এসে নিজের প্রচার করে গিয়েছিলেন, তো সেখানে অসীম বসু তৃণমূলের কাউন্সিলর তিনি গেছেন, এবং গেছেন শুধু না, সেখানে আবার তিনি একখানা সাপ খুঁজে পেয়েছেন, মানে তিনি একটা সাপ ধরে দিয়েছেন। সাপ ধরে দিয়ে তিনি সেই আবাসনের আবাসিকদের বলছেন, দেখেছেন তো আমরাই কিন্তু আছি, আমরাই কিন্তু আপনাদের সাহায্য করব। সেখানে আবার এক গুজরাটি দম্পতিকে গুজরাটি ভাষায় অসীম বসু বলেছেন, দেখলেন তো আপনাদের কিন্তু সাপ ধরে দিলাম, আমরাই কিন্তু এসব করছি, আমরাই আছি, তাহলে আমি আপনাদের সাপ ধরে দিচ্ছি, ওদিকে আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখবেন, আশীর্বাদ করবেন, ভোটটা দেবেন। দেখুন, আবাসনের মধ্যে, মানে ভবানীপুরের আবাসনের মধ্যে সাপখোপ কোথা থেকে এলো সেসব প্রশ্ন মনে হয় কেউ করেননি, কারণ সেই প্রশ্ন করলে আবার হয়তো উত্তর এটাও আসতে পারতো যে মিঠুনদা ছেড়ে দিয়ে গেছেন, নজর রাখার জন্য তিনি রেখে দিয়ে গেছেন, কোনো রকম কসুর করতে চাইছেন না। এদিকে আবার সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিতে তিনি অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী যখন ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়ে প্রচার করছেন, তখন সাদা পোশাকের পুলিশ তার ওপর
তার গতিবিধির ওপর, কোন ঘরে তিনি যাচ্ছেন, কি বলছেন, এই সব কিছুর ওপরে নজর রাখছে। এমনকি এরপর শুভেন্দু অধিকারী দাবি করছেন যে সমস্ত মানুষের সঙ্গে বা যে বাড়িতে গিয়ে যে সমস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন প্রচারের সময়, তাদের নাম, ঠিকানা, বাড়ির নম্বর এই সমস্ত কিছু নথিভুক্ত করা হচ্ছে। অর্থাৎ এগুলোর মাধ্যমে পরবর্তীকালে সেই লোকগুলোকে গিয়ে ভয় দেখানো হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেই চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনারের কাছে। দেখুন, ভবানীপুরে 8টা ওয়ার্ড রয়েছে। এর মধ্যে যেমন 72, 82 নম্বর ওয়ার্ডের মতো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা, তেমনই আবার এখানে 63, 70, 71, 73, 74 নম্বর ওয়ার্ডের মতো ওয়ার্ড আছে যেখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবি, গুজরাটি, মারোয়ারি মানুষজন বসবাস করেন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার মানুষজন এখানে রয়েছেন। আবার 77 নম্বর ওয়ার্ডের মতো ওয়ার্ডও কিন্তু ভবানীপুরে রয়েছে, যেখানে কিন্তু মুসলিম ভোটারের সংখ্যাটা বেশি। এই ভবানীপুরের ভোটার ডেমোগ্রাফিকটা দেখে অনেকেই কিন্তু ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তার প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা করেছেন। সেই মনোনয়ন জমা করে বেরিয়ে তিনি ভবানীপুরের মানুষের উদ্দেশ্যে বলেছেন যে দেখুন, আমি 365 দিন ভবানীপুরে থাকি, আমার ধর্ম, কর্ম, আন্দোলন সবকিছু ভবানীপুরে, আমার ছোটবেলা ভবানীপুরে, আমি এখানেই থাকি, এখানেই আমার সবকিছু। একদিকে ভবানীপুর একজনের একেবারে নিজের জায়গা, হাতের তালুর মতো চেনা, আর একদিকে ভবানীপুর মিনি ইন্ডিয়া। মিনি ইন্ডিয়া বা লার্জার ইন্ডিয়া যাই বলুন না কেন, সেখানে এখনো পর্যন্ত যার অ্যাপিল সব থেকে বেশি তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর যে পপুলারিটি বা জনপ্রিয়তা, সেই কাছাকাছি এখনো পর্যন্ত কোনো নেতা পৌঁছাতে পারেননি। সেই নরেন্দ্র মোদী নিজে এসে ভবানীপুরের মানুষের কাছে অ্যাপিল করবেন। ভবানীপুর কার কথা শুনবে? আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন, তার সঙ্গে গিয়েছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই সঙ্গে ভবানীপুরের যে ভোটের দিন রয়েছে, ভবানীপুরের ভোটের আগে দক্ষিণ কলকাতায় বিজেপির কিন্তু সব থেকে বড় র্যালি করার কথা আছে, এবং বিজেপির ওই অত বড় র্যালির কিন্তু কেন্দ্রবিন্দু থাকবে একটাই বিধানসভা কেন্দ্র, আর সেটা হচ্ছে ভবানীপুর। নরেন্দ্র মোদী নিজে ভবানীপুরের মানুষের কাছে অ্যাপিল করবেন। এমনকি আজ পরপর সভায় যখন এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঞ্চে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী সেখানে প্রথমেই বললেন 5 বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল, এইবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। ভবানীপুর কিন্তু প্রধানমন্ত্রীর মাথাতেও আছে। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই দেশের মধ্যে একটি রাজ্য জয়ের প্রধান অংশ হিসেবে একটি বিধানসভাকে পাখির চোখ করেছেন, আর সেটা হলো বর্তমান মুখ্যমন্ত্রীর নিজস্ব ঠিকানা, যে ঠিকানা মুখ্যমন্ত্রী তার সব থেকে কাছের লোকজনকে দিয়ে ঘিরে রেখেছেন। মুখ্যমন্ত্রীর সেই ঘাঁটি ভবানীপুর। মেদিনীপুরে नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। দেখুন, ভবানীপুর কার কথা শুনছে, ভবানীপুর সেই জবাবটা কিন্তু স্পষ্ট করে দিয়ে দেবে। ভবানীপুর উত্তর দেবে এবং একদম স্পষ্ট উত্তর দেবে। একজনের কাছে ভবানীপুরের আসন, সেখানে জেতার নাগালে, হাতের নাগালে সেটা রয়েছে, এবং ভবানীপুর জিততে পারলে শুধু ভবানীপুর নয়, একেবারে মুখ্যমন্ত্রীর সিটের ডাইরেক্ট এন্ট্রি তার কপালে জুটে যাবে। আরেকদিকে আরেকজন, যার প্রতিদ্বন্দ্বী কিন্তু ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে বলে তার কপালেও বিন্দু বিন্দু ঘাম তৈরি হচ্ছে। কাজেই নজর রাখতে হবে। দেখুন, একটা কথা বলা হয় যে দিল্লির মসনদের রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। উত্তরপ্রদেশ যে যেতে দিল্লির মসনদে বসার সব থেকে বড় দাবিদার সে হয়। সেরকমই এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তাটা কিন্তু ভবানীপুর হয়ে যাচ্ছে। তাই বারবার বলছি, নজর রাখুন এবং মনে রাখবেন, রাজনীতিতে অবিশ্বাস্য অনেক কিছুই হতে পারে, কিন্তু অসম্ভব কিচ্ছু নয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।